This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় আছি আপনাদের সঙ্গে। অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং গভীর উদ্বেগের ব্যাপার যে বাংলাদেশে হিন্দু সনাতন জাগরণ মঞ্চের যিনি মুখপাত্র এবং ইসকনের সাথে যার জীবন শুরু হয়েছিল সেই চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ঢাকা থেকে। তাকে শাহজালাল এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আমরা ছবিতেও দেখতে পেয়েছি যে সেখানে আনসার টাইনিরাও ছিল এবং আজকে তাকে যখন আদালতে নিয়ে আসা হয় এবং প্রচুর আইনজীবী এবং পরিষ্কার দেখা যাচ্ছে যে তিনি বিধ্বস্ত, ক্লান্ত, এমনি খুব অল্প বয়সে কঠিন দায়িত্ব নিয়ে তিনি অবতীর্ণ হয়েছেন। এই যে বাঙালি সাধক, বাংলার ইতিহাসে বরাবরই হচ্ছে সাধু সাধক সম্প্রদায় থেকে শুরু করে সুফি আউলিয়া প্রত্যেকেরই একটা ধারা রয়েছে এবং এই ধারা নিয়ে সমৃদ্ধ, এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, কিছুদিন আগে উগ্র সমস্ত বক্তৃতা শুনছিলাম, যে বক্তৃতায় বলছে একটা ইস্কন্দর দৈরা জবাই কর। তারা কিন্তু মুক্ত বিহঙ্গের মতো বাংলাদেশে এখন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করলো, যারা ভয়ে কম্পিত ছিল, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তার এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আদালতে, এবং তার হয়েও 51 জন আইনজীবী তারা লড়াই করেছেন। হ্যাটস অফ তাদেরও যে তারা লড়াইয়ে নেমেছেন। তার কারণ আমরা কিছুদিন আগে দেখেছি সমন্বয়কদের দ্বারা যে সরকার, ডক্টর ইউনূসের সরকার, সেই সরকারের ক্ষেত্রে দেখেছি আদালতে বয়স্ক আইনজীবী জাস্ট আওয়ামী লীগার বলে তাদেরকে কীরকম হেনস্থা, মারধর সমস্ত কিছু হয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থায় আমরা দেখেছি গণভবনের পর প্রধান বিচারপতির অবস্থা আমরা দেখেছিলাম। আজকে তাদের কাছেও একটা বড় কিন্তু পরীক্ষা দেওয়ার দিন আগামী দিনে। গোটা বিশ্বেও কিন্তু এগুলো দেখছে। ভারতকে শুধু একা বাংলাদেশ যদি নিশানায় নিয়ে আসে যে ভারতের মিডিয়া, সেই মিডিয়া নাকি তারা উত্তেজনা তৈরি করছে, কিন্তু কি অবস্থা হয়েছে প্রথম আলো বা ডেইলি স্টারের সামনে, সেখানে জিয়ারতের নামে গরু জবাই থেকে শুরু করে জুম্মার নামাজ পড়া হচ্ছে। আমরা তো জানি জুম্মার নামাজ, পবিত্র জুম্মার নামাজ তো মসজিদের ভেতরে পড়া হয়, কিন্তু ওপেনলি এগুলো করা হচ্ছে। সাংবাদিকদের লাগাতার ভয়, চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের উপর যেভাবে সংবাদ মাধ্যমের অফিস অর্থাৎ ডেইলি স্টার এবং প্রথম আলো, তা কিন্তু আজকের বাংলাদেশে, যে বাংলাদেশ বলেছিল পরিবর্তনশীল বাংলাদেশ হবে, এক নতুন বাংলাদেশ জন্ম হবে, এক নতুন কিছু হবে, এই নতুনত্বের চেহারা পাচ্ছি। যার সাথে অন্যান্য অনেক দেশ আছে যে দেশগুলোতে আমরা সেখানে ধর্মীয় থেকে শুরু করে অন্যান্য সংখ্যালঘুদের কি বিভৎস পরিস্থিতি হয়, সেই পরিস্থিতি কিন্তু আজকে দেখা যাচ্ছে। লাগাতার পারসিকিউশনস হয়েছে। বারবার চিন্ময় কৃষ্ণ দাস এই কথা বলেছেন। 1947-এর পর 1971-এর পর অনওয়ার্ডস, তারপর যতবার বাংলাদেশে পট পরিবর্তন হয়েছে ততবার হিন্দুদের উপর একটা বড় রকম আক্রমণ সংগঠিত হয়েছে। বলে রাখা ভালো যে বিএনপি থেকে শুরু করে আওয়ামী লীগ যারা এগুলো বলছেন, এবং অনেক ক্ষেত্রে ছাত্রলীগের লোকজনও কিন্তু তারা এই ধরনের সুযোগ পেলে উস্কানিতে তারাও কিন্তু সামিল হচ্ছেন। অন্যদিকে বিএনপির মহাসচিব বলছেন ভারত শুধুমাত্র আওয়ামী লীগকে কেন দেখবে, ভারত কেন অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তাদের সাথে কোনো রকম সম্পর্কই স্থাপন করেনি। শুনতে বেশ ভালো লাগে। নিঃসন্দেহে যে আওয়ামী লীগের প্রতি অতিরিক্ত এই নিয়ে প্রশ্ন এসেছে, এবং এই চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে বাংলার রাজনীতিও ক্রমশ কিন্তু উত্তাপ বাড়ছে। আজকে বিধানসভায় এই প্রশ্নে সেখানে ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, যিনি নিজেকে পশ্চিমবঙ্গের সনাতনী বলে সবসময় দাবি করেন, এবং তিনি পরিষ্কার বলেছেন চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাই, না হলে কিন্তু বিভিন্ন সীমান্তের উপরে কিন্তু তারা আসবে। সমস্ত এমএলএদের দেখা যাচ্ছে ঠিক তার পেছনে, শুভেন্দু অধিকারীর পেছনেই দেখা যাচ্ছে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা, যিনি দীর্ঘদিনের হিন্দু মহাসভার একজন তার পারিবারিকভাবে প্রতিষ্ঠিত নেতা। এই ছবি দেখা যাচ্ছে, এবং আগামীকাল কিন্তু কলকাতাস্থিত বাংলাদেশ হাই কমিশনে ওপরও তারা কিন্তু এরপর তাদের আন্দোলনকে নিয়ে যাবেন। তার কারণ চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তি তারা দাবি করেছিলেন, কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে, আর প্লাস নিউজ যারা দেখেন তারা জেনে গেছেন যে চিন্ময় কৃষ্ণ দাসকে কিন্তু মুক্তি দেওয়া হয়নি। বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে এবং পুলিশ তারা তাদের হেফাজতে নেওয়ার কোনো দাবিও করেননি।
অর্থাৎ এটা আগামী দিনে একটা বৃহত্তর প্রশ্নে যাবে কিনা, এবং হচ্ছে সংখ্যালঘুদের যে দাবি দেওয়ার যে প্রশ্ন, 8 দফা দাবিকে কেন্দ্র করে রাজপথে যে বৃহত্তর হিন্দু সমাজ তাদের কি হবে, এই সমস্ত নিয়ে আজকে আমরা অবশ্যই আবারও যাব এবং আপনাদের কাছে পরবর্তী অধ্যায় এক এক করে আসবো। তার কারণ গোটা আজকের যে পর্ব, সে পর্ব আপনারা দেখুন, বিতর্ক হবে, বিশ্লেষণ হবে। তবে তার কারণ হচ্ছে এই মিস্টার আর কে শ্রীবাস্তব আছেন, যিনি প্রতিরক্ষা ভাষ্যকার। আর কে শ্রীবাস্তবের যা যা তিনি বলছেন, বিশেষ করে যে প্রাইডের কথা তিনি বলছেন এবং 71-এর মুক্তিযুদ্ধ অনওয়ার্স, ভারতের যে সহযোগিতা, ভারতের যে বিভিন্ন ক্ষেত্রে তাদের যে এগিয়ে আসা, সেই বিষয়টাকে তিনি বারবার করে তুলে ধরেছেন। আজও তার কাছ থেকে একটু জানতে যাবো যে বাংলাদেশে হচ্ছেটা কি, একটা ফল্ট লাইন দেখা যাচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে গিয়ে তারা ব্যর্থ হচ্ছে, এটা জানতে চাইব। দেবর্ষী ভট্টাচার্য রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে তিনি অধ্যাপনা করেন। দেবর্ষী ভট্টাচার্য ভারতবর্ষের জনপ্রিয় সমস্ত পোর্টাল ওয়েবসাইটগুলোতে তিনি লেখালেখি করেন, পত্রপত্রিকাতেও। এবং রয়েছেন বাংলা এবং বাঙালির যে রাইট বেসড অর্গানাইজেশন, অর্থাৎ তার অধিকার এবং হচ্ছে জাতীয়তাবাদী সংগঠন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক ডক্টর গর্গ চট্টোপাধ্যায়, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে যিনি অধ্যাপনা করেন। আমি প্রথমে একটু গর্গকে দিয়েই আজকে একটু শুরুটা করতে চাইছি। প্রথম যে বিষয়টা জানতে চাইব যে বাঙালির দুটো সত্তা আছে, ধর্মীয় সত্তা তো একটা অবশ্যই প্রবল সত্তা হিসাবে রয়েছে, অস্বীকার করতে না চাইলেও এটা বারবার এসছে। আমি খুব সংক্ষেপে একটু শুধু ধরিয়ে দিতে চাই, কেন বিস্তারিতভাবে জায়গার আমরা আজকের কিছু পরিপ্রেক্ষিত শুনতে চাইব আপনার কাছ থেকে। সেটা 47 সালে যখন দেশভাগের আগে দ্বিজাতি তত্ত্বের সাথে হিন্দু জমিদারতন্ত্রের বিরুদ্ধে একটা লড়াই তারা জারি করেছিলেন। আমার মনে হয় যে হিন্দুদের উপর যে অত্যাচার বা হিন্দুদের উপর পারসিকিউশনস বা যা কিছু হচ্ছে, তার ভিত্তি যেন ওটা থেকে গেছে, এটা যেন ডিএনএতে ক্যারি করছে, এটা আমার মনে হয়েছে। এটা কি আদপে সত্য? বা পশ্চিমবঙ্গ কি এই প্রশ্নে যে উত্তেজনা তৈরি হচ্ছে, এবং বাংলাদেশের অনেক মিডিয়া থেকে শুরু করে তাত্ত্বিক বুদ্ধিজীবী, সে ডক্টর সলিমুল্লাহ খান হোক, কখনো ফরহাদ মাজার হোক, বা কখনো হচ্ছে ফাহাম আব্দুল সালাম হোক, আর পিনাকি ভট্টাচার্য তো আছেনই, তার বক্তব্য সম্পূর্ণ আলাদা। তারা বলছেন যে ভারতের আগ্রাসী ভূমিকা, এই সমস্ত বলে তারা পরিস্থিতিকে কি জলটাকে ঘোলা করতে চাইছেন। কি পরিস্থিতি, কি বলবেন? প্রথমেই আমি আর প্লাস চ্যানেলকে ধন্যবাদ জানাতে চাই যে বাঙালির এই জ্বলন্ত সমস্যা নিয়ে এই আজকের যে আলোচনাটি করার জন্য, ঠিক আছে। এবং প্রথমে যেটা বলতে চাই যে বাংলাদেশে আমাদের এই পশ্চিমবঙ্গে অনেকের রুটস বাংলাদেশে, এই মুহূর্তে অনেকের আত্মীয় থাকেন বাংলাদেশে, তারা আমাদের রক্তের রক্ত। ফলে বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠন হয়েও কেন আজকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বাঙালি নির্যাতন বিষয়ে সোচ্চার, তার একটা পরিপ্রেক্ষিত এবং কারণ রয়েছে। এবং একই সঙ্গে যেটা বলতে চাই যে পশ্চিমবঙ্গের একজন বাঙালি হিসেবে, ভারতের একজন হিন্দু বাঙালি হিসেবে আমি এতটা একা, ক্ষমতাহীন, বলহীন এবং বন্ধুহীন কখনো নিজেকে মনে করিনি। আমি আজকে যখন দেখছিলাম যে যখন নিউজটা ব্রেক করলো যে চিন্ময় প্রভুকে বেল দেওয়া হয়নি, আমি আর প্লাস চ্যানেল দেখছিলাম, তারপর আমি পরপর বাংলা চ্যানেলগুলো দেখতে শুরু করলাম, ঠিক আছে। সব জায়গায় একই খবর। এখন তো সেট টপ বক্সে পরপর অন্যান্য ভাষার নিউজ আসে, তারপরে যে অন্য ভাষায় চলে গেলাম, কোথাও নেই। অসমীয়াতে গেলাম, নেই। হিন্দিতে গেলাম, নেই। তামিলে গেলাম, নেই। পাঞ্জাবিতে গেলাম, নেই। মারাঠিতে গেলাম, নেই। কোথাও নেই। অর্থাৎ আজকে হিন্দু বাঙালি এবং পশ্চিমবঙ্গের বাঙালি যার প্রাণ কাঁদে যে কেন একটা সাম্প্রদায়িক আক্রমণ হবে সংখ্যালঘুর ওপর, সেখানে আমরা অত্যন্ত একা হয়ে দাঁড়িয়েছি। অথচ 1947 সালে পশ্চিমবঙ্গে আমার ঠাকুমার বর্দা গোবিন্দলাল ব্যানার্জি খুলনার এমএলএ ছিলেন। এই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পশ্চিমবঙ্গের যে যোগ দেওয়া ভারতে, আমরা স্বেচ্ছায় ভারতে যোগ দিয়েছিলাম, সেটা এই দিনটা দেখার জন্য নয়, এই একা হয়ে যাবার জন্য নয়। এবং সেই নেহেরু লিয়াকত চুক্তি থেকে আজকের মোদী সরকার, তারা ক্রমাগত শুধু বাংলাদেশের হিন্দু বাঙালির সঙ্গে প্রতারণা করেছে, লাঞ্ছনা করেছে। আমি ইন্দিরা গান্ধীকে এক্ষেত্রে একটা এক্সেপশন বলবো, কিন্তু আমরা যদি এই দীর্ঘ লাইনটা নেই, শুধু প্রতারণা আমরা পেয়েছি।
আজকে যখন বলা হচ্ছে দুনিয়ার হিন্দু এক হও, আমি তো ভারতের হিন্দুদের তো নানা রকম যে সব চ্যানেলগুলো দেখলাম, কোথাও কিছু নেই, তাদের সব নিজের নিজের হেডেক আছে, তাদের সব নিজের নিজের হেডেক আছে, হেডেকটা শুধু আমাদেরই। আমি অন্যান্য সব চ্যানেলকে বলবো বাংলা চ্যানেল তারা দেখিয়েছে, আর যে ভাষাটা বাংলা নয় তখন আর নেই। তার মানে এটা আমাদেরই বিষয়, আমরা একা। আবার এই একা থাকা অবস্থায় তাহলে কি করা যায় সেইটা হচ্ছে আমাদের আজকে বোঝার কথা। এবার একটু একটু করে আসি, কারণ সবার বক্তব্য শুনে খুব আপনি যে পয়েন্টে মানে প্রশ্নটাকে রাখলেন যে একা একা অবস্থায় কি করা যায়, খুব মৌলিক প্রশ্ন এটা। এটা ঠিক কথা, চিন্ময় কৃষ্ণ দাস যখন লড়াইটা হচ্ছে বারবার করে, এটা হচ্ছে ইসকনের আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনগুলো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে করেছে, কিন্তু কেন বাকিরা রেসিপ্রোকেট করছে না? আমি একটু মিস্টার শ্রীবাস্তবের কাছ থেকে এটা জানতে পারি যে এই রেসিপ্রোকেশন, বিপদে পড়লে মানুষ, যে কোনো মানুষেরই একটা থাকে, যখন এরকম একটা সংকট বা যখন আসে তখন একটা এগিয়ে আসার প্রশ্ন একটা থাকে। বাংলাদেশের ক্ষেত্রে ভারতে এটা তো একটা ভূমিকা কেন হচ্ছে না, সেই জায়গাটা তো একা লড়তে গিয়ে এটা তো একটা অভিজ্ঞতার কথা বললেন, কিন্তু বাংলাদেশে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি বাংলাদেশের ফল্ট লাইনগুলোকে কি আরও চওড়া করছে? খুব ভালো প্রশ্নটা করেছেন আপনি। দেখুন, এটা যে আমাদের বাউন্ডারি আছে, এটা আর্টিফিশিয়াল বাউন্ডারি। আপনি দুদিকের মানুষকে আপনি চেঞ্জ করতে পারবেন না, ওদের সংস্কৃতি চেঞ্জ করতে পারবেন না, ওদের ভাষা চেঞ্জ করতে পারবেন না। 1952-তে বাংলাদেশের একটা আন্দোলন হয়েছিল, ভাষা আন্দোলন। ওইটাই নিয়ে আপনার বাংলাদেশ আজকে ওয়েস্ট পাকিস্তান থেকে দূর হয়েছে। ওটা বাংলা লিপি, ওদের কনস্টিটিউশনে লেখা আছে যে আমাদের কনস্টিটিউশনে বাংলা লিপি আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ থাকবে, বুঝলেন? আমার সোনার বাংলা, আমাদের বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা সবগুলো ওখানে আছে। এইটাই আপনার ফল্ট লাইন ওরা ডেভেলপ করতে চাইছে। একটা গ্রুপ অফ পিপুল যারা মাদ্রাসা ট্রেন, ওদের কাছে কোনো কোয়ালিফিকেশন নেই। আমরা তো ওখানে 3000 লোক ওখানে রক্ত দিলাম, মাটির জন্য নয়, বারবার বলছি আমরা তো ওখান থেকে বেরিয়ে আসলাম ইন্ডিয়ান আর্মি যখন গেছিল। কেন আমরা অ্যাগ্রেসর নয়। আর এই যে ফল্ট লাইন যেটা ডেভেলপ করার চেষ্টা হচ্ছে কি আমি কনস্টিটিউশন চেঞ্জ করে এটা আমি ইসলামিক স্টেট করে দেব, কি পেলেন ওরা? কি পেলেন? 15 বছর তো ছিল বাংলাদেশ একটা ইসলামিক স্টেট আন্ডার দ্য মিলিটারি রুল। কিছু পাবেন না। এখন কি হচ্ছে, এই 5 আগস্টের পর এইটি যে ডক্টর ইউনূস যে আমাদের জানাই বাংলার, উনি যে করছেন এটা তো সবাই দেখছে। এখন তো ট্রাম্পও বলে দিয়েছিলেন ওনার ইলেকশন টাইমে যে মাইনরিটির উপর তুমি হামলা করবো না। এইটা আমি আপনাকে বলছি যে এই যে বর্ডারের দুদিকে আর্টিফিশিয়াল বাউন্ডারি, দুদিকে আমাদের একটাই কালচার, একটাই ল্যাঙ্গুয়েজ, সবকিছু একটা। তাই জন্য জানেন আজকে যারা আরবিক ল্যাঙ্গুয়েজ বা আমাদের পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ ওখানে ঢোকাতে চায়, ওদের জন্য প্রবলেম হচ্ছে। যারা মৌলবাদী ওরা চাইছে না যে আমাদের যে বাঙালি লিপি, আমাদের বাঙালি যে সাহিত্য আছে, আমাদের বাঙালি কালচার আছে, ওটা বিশ্বে আরো ছড়ে পড়ুক। ওদের যে ফ্লেভার আছে, ওদের যে সুইটনেস আছে, ওদের যে কালচার পিকচার আছে, ওদের মিউজিক আছে, ওটা ছড়ে না পড়ুক। এইটাই আপনার ফল্ট লাইন ডেভেলপ করার চেষ্টা করছে। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, স্যার এইটা তো আপনি একটা দেখালেন কি হচ্ছে। নাও সিটিজেন চার্জ, এটা সিটিজেন চার্জ এরকম লাগে না আপনাকে। প্রসিজার আপনি যদি দেখেন এটা আপনার খুব কনসেপ্ট, বিকজ স্বামীজি একটা অর্ডিনারি লোক নয়, রাইট? আর উনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিলেন, আপনাদের চ্যানেলেরই রোববারে আপনার চ্যানেলেই তো ওনার ডিসকাশন হচ্ছিল, সোমবার এটা হয়ে গেল, ঘটিত হয়ে গেল, রাইট? তো উনি অর্ডিনারি লোক নয়, তাহলে হু ইজ টেকিং দ্য ডিসিশন? এই ফল্ট লাইনটা আপনি বুঝুন। কি আমাদের প্রেসিডেন্ট, ওখানকার বাংলাদেশ প্রেসিডেন্ট এটা ডিসিশন নিয়েছেন না, ওখানকার আপনার আর্মি চিফ নিয়েছেন না, ওখানে আপনি ডক্টর ইউনূস নিয়েছেন না, অন্য কেউ নিয়েছে? কাউকে না কাউকে একটা ডিসিশন নিতে হবে। তাহলে কে নিয়েছে? দিস ইজ দ্য $1 million কোয়েশ্চেন। আর আপনি আস্তে আস্তে যদি আপনি দেখেন, আপনি বুঝতে পারবেন কারা নিয়েছে। এইটা গ্রুপ অফ রাফ পিপুল যারা মাদ্রাসা ট্রেন, যাদের বিশ্ব চালানোর কোনো নেই, এক্সপিরিয়েন্স নেই, ওরাই ডিসিশন নিয়েছে। অ্যান্ড দিস ডিসিশন আমি পরে বলছি এর ইমপ্লিকেশনটা কি হবে। ওকে, ইমপ্লিকেশনসটা এই ডিসিশনের একটা জায়গা থেকে মারাত্মক একটি ঘটনা, এবং যেটা বাংলাদেশে অত্যন্ত এই মুহূর্তে করছে। আমি দেবর্ষী বাবুর কাছে আসার আগে কয়েকজন কমেন্ট করছেন, শুরু থেকে আজকে কমেন্টে আছে। নীলাঞ্জন সাহা একজন কমেন্ট করেছেন, তার কমেন্টটা একটু নিয়ে নেব। নীলাঞ্জন সাহা কি বলতে চাইছেন একটু দেখে নেওয়া যাক। মোদিজি কেন এখনো সেনা নামাচ্ছে না, অর্থাৎ কোথাও একটা জায়গায় মানে পরিস্থিতি কি এরকমই জায়গায় রয়েছে, কেন মনে করছে যে সেনা কি হচ্ছে, যেহেতু বাংলাদেশে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে এবং এরকম যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেনা কেন নামাচ্ছে না? সেনা ছাড়াও কি বর্ডারগুলোতে ঠিক কী পরিস্থিতি একটু জানার বা বোঝার করবো। আমিও এই বিষয় নিয়ে যথেষ্ট
খোঁজ খবর নিচ্ছি বিভিন্ন জায়গায়, ত্রিপুরা সীমান্ত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গর্গ আসার আগে আমি একটু দেবর্ষী বাবু আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, বুঝতেই পারছেন যে পরিস্থিতি মানে এই জায়গায় এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে, এবং বিশেষ করে এই সমন্বয়ক থেকে শুরু করে জায়গায় এই যে হিন্দু পারসিকিউশন শব্দটা খুব একটা চর্চিত নয়, ইদানিংকালে ভীষণভাবে এগুলোকে চর্চা হচ্ছে। এই ন্যারেটিভটা কেউ কেউ বললেন যে এগুলো ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, এগুলো নানাভাবে হচ্ছে, কিন্তু ইট ইজ ফ্যাক্ট। মানে যদি আমরা ডেমোগ্রাফিক্যালি দেখি যে ক্রমশ সংখ্যা কমতে থাকা, 71 অনওয়ার্ডস ক্রমশ কমতে থাকে, এবং আমার এটা আশ্চর্য লাগে যারা প্রকাশ্যে স্লোগান, আমরা এখানে যে ভিডিও ক্লিপিংসে পেয়েছি একটা ইস্কন্দর দৈরা দৈরা জবাই কর, যারা বলল তারা ঘুরে বেড়াচ্ছে তাদের কেউ গ্রেপ্তার করছে না, কেউ দায়িত্ব নেবে না, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস বা বাকি কয়েকজনই তো, তার মধ্যে 2-3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, হাজারি লেনে গুলিও চলেছে, সবই খবর আছে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে। তাহলে কি বিরুদ্ধ মত পথকে একেবারে ভেঙে গুড়িয়ে মানে একেবারে একটা ইসলামিক শাসনকে কায়েম করার দিকে এগোতে চাইছে বাংলাদেশ? শুভ সন্ধ্যা সুজিত দা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। শুধু দুটো পার্টে আমি ব্যাপারটা দেখি। একটা হচ্ছে গর্গবাবু যেটা বললেন যে উনি বাংলা চ্যানেলগুলোই সবাই দেখাচ্ছেন, ইংলিশ চ্যানেল বা হিন্দি চ্যানেলে বা অন্য অ্যাসামিস চ্যানেলে দেখাচ্ছেন না, কারণ উনি যেটা ফোকাস করতে বলতে চাইছিলেন যে একটা মানে হিন্দু মাইনরিটি তার ওপর অত্যাচার হয়েছে, সেটা নিয়ে তো সবারই আলোচনা হওয়া উচিত ছিল, কিন্তু প্রশ্নটা হচ্ছে সেখানে নয় যে আমাদের আত্মার সাথে বাংলাদেশ যতখানি জড়িত, নিঃসন্দেহে অন্য ভাষাভাষীদের কাছে তাদের কাছে বিদেশি বটে, আমাদের কাছে কিন্তু কোনো অবস্থায় ছিল বিদেশ নয়, বাংলাদেশ বিদেশ হয়েও কিন্তু বিদেশ নয়, ফলে আমাদের সাথে ভাষা কালচার সব দিকে আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি, ফলে আমরা একজন মারাঠি পিপলের কাছে সেটা আশা করাটা আর কি কম, কারণ তারা হয়তো ওইভাবে দেখছেন না। আমাদের মধ্যে তো দেখারও আমরা যেমন আমাদের মধ্যে আমরা কেউ কেউ দেখছি হিন্দু মাইনরিটি পারসিকিউশন মুক্ত মুখ, আমি যদি উল্টোভাবে দেখি, ধরুন যে সিটিজেন ল, যে লটা ব্রিটিশ ল, ইন্ডিয়াও যে সেকশন, বাংলাদেশের সেকশন 124A 124 এ মানে ইন্ডিয়ান পেনাল কোডে, আমি আগের লয়ের বলছি, ইন্ডিয়ান পেনাল কোডে 1860 সালের ল আজকে আমাদের এখানে, ওখানেও এক বাংলাদেশে তাই, সেই সিটিজেন লয়ে এই ভদ্রলোককে অ্যারেস্ট করা হয়েছে। যদিও ন্যায় সংহিতা চালু হয়েছে, রাষ্ট্রদ্রোহ আইন, সোজা কথা, কিন্তু আপনি বলুন তো আমাদের দেশে রাষ্ট্রদ্রোহ আইনে কত লোককে অ্যারেস্ট করা হয়েছে, জেলে মারা গেছে। আমি নাম করব, গৌতম নভেলখা, স্ট্যান স্বামী, বারবারা রাও, লাইন দিয়ে সিরিজ অফ কি অপরাধ তাদের এগেইনস্টে, তুমি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছো, পরবর্তীকালে প্রমাণ করতে পারেনি, জেলখানায় পচিয়ে মারা গেছে মনে হচ্ছে, বিভিন্ন খবরের কাগজে আমার এটা নিয়ে বেরিয়েছে, আপনি বলছি না, একটু বলার দরকার আছে, এইগুলো নাহলে ডিবেটটাই হবে না। আপনি বললেন ঠিক কথা, আমি তো মানে ডিসএগ্রি করছি না, আপনি ইন্ডিভিজুয়ালের কথা বললেন, কিন্তু যখন একটা জাতিগোষ্ঠী যে বলে না পারসিকিউটেড, তার সংখ্যা কমছে, দাদা আমি বলছি পারসিকিউশন আসছে, দুটো কিন্তু সম্পূর্ণ একটা ইন্ডিভিজুয়াল আর একটা পুরো জনগোষ্ঠী, ঠিক যেরকম ভাবে একটা খুনের সাথে যেরকম বা খুন বা একটা ইনস্টিটিউশনালাইজড মার্ডারের সাথে জেনোসাইডের পার্থক্য থাকে, ঠিক তেমনি ভাবে আমি সে কথা বলছি না, আমি বলছি ফ্যাসিস্ট শাসকদের দৃষ্টিভঙ্গি। অর্থাৎ এই ভদ্রলোক শুনেছি যে এই যে স্বামী, ইনি নাকি ওই মাইনরিটিদের প্রোটেক্ট করার জন্য অনেক প্রতিবাদ প্রতিরোধ নিয়ে মিছিল করেছেন এবং প্রোটেক্ট করার চেষ্টা করেছেন, তাকে আটকানোর জন্য যে আইন ওই দেশের সরকার দিচ্ছে, আমাদের দেশেও কিন্তু একই ঘটনা ঘটছে, যে সরকারের চোখে চোখ রেখে কথা বলছে তাকেও একই আইনে জেলে আটকানো হচ্ছে। ফলে আমি নেচার অফ যে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে আউটলুকটা, আমি সেটা আমি এখানে আবারও ডিসএগ্রি করছি, আপনার সাথে আবারও ডিসএগ্রি করছি। ভারতবর্ষে যদি সেন্সাস রিপোর্ট নিশ্চয়ই বেরোবে, এখানে সংখ্যালঘু পারসিকিউশনস বা সম্পত্তি, কিন্তু যেভাবে বাংলাদেশের সম্পত্তি গ্রাস এবং হচ্ছে ক্রমান্বয়ে সংখ্যা কমে যাওয়া বা হচ্ছে জনবিন্যাস বা বিভিন্ন জায়গায় পেনিট্রেশন, আমি জেনারেল জিআরকে সময়টাকেও অস্বীকার করছি না, যেভাবে তিনি বাঙালিকরণ করতে গিয়েছিলেন, বিশেষ করে বান্দারবন থেকে শুরু করে চট্টগ্রামের বিভিন্ন আশেপাশের জেলা, বিভিন্ন বিঘার পর বিঘা জমি তাদের দিয়ে দিয়েছিলেন, এইগুলো অনেক ক্ষেত্রে ক্ল্যাশেস হয়েছে, কিন্তু সায়েন্টিফিক, কিন্তু একটা জায়গায় সব রেজিমে এক থেকেছে, সেটা হচ্ছে হিন্দুর সংখ্যা কমে যাওয়া। আমি অস্বীকার করছি না যে এখানে বিভিন্ন আইন, কিন্তু এরকম নিখুঁতভাবে রাষ্ট্রীয় অপারেশন যদি চলতে থাকে তখন তো স্বাভাবিক বলতে হয়। আমি একটু গর্গ আসার আগে একটা ছবি একটু দেখিয়ে দেবো। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যে ক্লাস, ধরুন সোহরাওয়ার্দী কলেজে অ্যাটাক করলো পাশের কলেজ, তারপর তারা রিটালিয়েশন করছে, প্রায় ওখানে মানে রাস্তায় পেটাচ্ছে রীতিমতো,
এরকম রোজই এজিটেশনস বিভিন্ন ক্ষেত্রে এখন বাংলাদেশে এরকম একটা ঢাকা থেকে শুরু করে মেন সিটিতে এই অবস্থান, এবং তার মধ্যে গোদের উপর বিস্ফোরা, সেটা হচ্ছে সংবাদ মাধ্যম প্রথম আলো এবং তার সাথে প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসের সামনে হচ্ছে অর্থাৎ চাপ, সেখানকার সংবাদ মাধ্যমের উপর এই একটা ঘটনা সেখানে হয়েছে। হ্যাঁ, গর্গ এই যে ছবিগুলো দেখাচ্ছেন তার কারণ হচ্ছে এটা অসভ্য বাংলা। অসভ্য বাংলা যেখানে রাষ্ট্রধর্ম বলে একটা ব্যাপার রয়েছে, রাষ্ট্রধর্ম বলে ব্যাপার থাকার মানে হচ্ছে যে ধর্মের ভিত্তিতে সেখানে মানুষের বিভিন্ন ভেদাভেদ করা হয়, এই কারণেই সেটা অসভ্য বাংলা। আমরা সভ্য বাংলায় বাস করি যেখানে আমরা ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করি না। কিন্তু এই ভেদাভেদটা কিন্তু আজকের নয়, একদম 47-এর পরবর্তী সময় থেকে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন কংগ্রেসি, তাদের মধ্যে যে হিন্দু অংশটি, এবং যারা কমিউনিস্ট পার্টি করতেন ওখানে তাদের মধ্যে হিন্দু অংশ ছিলেন, তাদের উপর তারা পাকিস্তান বিরোধী ইত্যাদি বলে তাদের উপর প্রথম নিপীড়ন নামে 47 থেকে 50 দশকের প্রথম দিকে, ঠিক আছে, তারা অনেকে এপারে চলে আসেন। তারপরে আমরা 60-এর দশকের মাঝ থেকে কয়েকজনের নাম তুমি বলতে পারো একদম, মানে অনেকে চিনতে সুবিধা, সতীন সেন থেকে শুরু করে সকলে আছে, ঠিক আছে। চারুবাবু কি তাই? চারু মজুমদার যিনি পরে কেমন না হচ্ছে, তারাও ওখানে সবাইকে নাকি জমিদার নন্দন হিসাবে মুসলিম লীগ এবং তার পরবর্তী কৃষক প্রজা কেউ বাদ রাখেনি। বিষয়টা বলি, তারপরে 60-এর দশকের মাঝামাঝি থেকে পরে তখন হচ্ছে হিন্দু বাঙালি মুসলমান বাঙালি মিলে জয় বাংলা স্লোগান দিচ্ছে বাংলা ভাষার জন্য, পাকিস্তানের বিরুদ্ধে না, একদম তার আগে থেকে স্লোগান দেওয়া শুরু হয়ে গেছে। তখন স্লোগান কি হলো, তখনও কিন্তু সেটাকে হিন্দু বিরোধী বানানোর চেষ্টা করছে জামাতা ইসলাম এবং পাকিস্তান পন্থীরা। কি বলছে যে জয় বাংলা জয় হিন্দ লুঙ্গি ছাড়িয়া ধুতি পিন্দ, তখন হিন্দু বাঙালি হয়ে গেল বিচ্ছিন্নতাবাদী, ঠিক আছে, তাদেরকে ওইভাবে টার্গেট করা হলো। আজকে যে এই জামাতা ইসলামী সমর্থিত যে ইউনিট সরকার, ঠিক আছে, মৌলবাদী সাম্প্রদায়িক সমর্থিত যে ইউনিট সরকার, তারা এখন এটাকে টার্গেট করছে, এখন এটাকে আওয়ামী লীগ বলে, ঠিক আছে, বিভিন্নভাবে টার্গেটিং, কিন্তু মূল যে একখানা অক্ষ সেটা এক থাকছে। আর তার উল্টো দিকে আমরা কি দেখছি, আমি যেই বললাম না একজন পশ্চিমবঙ্গের বাঙালি হিসেবে কেন একা লাগছে, আমি দেখছি যে 47 সাল থেকে 2014 অবধি পশ্চিম বাংলাদেশের আয়তন বাড়েনি, কিন্তু 2014-র পর থেকে কি দেখলাম, প্রথমে 2015 সালে কুচবিহারের 10,000 একর জমি দিয়ে দেওয়া হলো বাংলাদেশকে, বাংলাদেশের আয়তন বাড়লো, পশ্চিমবঙ্গের একাংশকে বাংলাদেশ বানিয়ে দিল ভারত সরকার 2015 সালে। এই 2024 সালে, ওটা তো নয় শেখ হাসিনার সময়, এখন শেখ হাসিনার পতনের পরে ইউনুস সরকারের সময় পশ্চিমবঙ্গের নদিয়ার 160 একর জমি বাংলাদেশকে দিয়ে দিল। হ্যাঁ, এই ইউনুস সরকারের সময়, সকলে মাথায় রাখতে হবে, কিচ্ছু বদলায়নি। তার মানে এবার ভাবতে পারেন কেউ, আমরা তো জানি মোদিজি তো আমাদের হিন্দু বন্ধু, ঠিক আছে, তাহলে এইগুলো দিয়ে দিচ্ছে কেন? কারণ হচ্ছে এই যে বললাম, হিন্দু বন্ধুর থেকেও সে বেশি আদানি বন্ধু, সে বেশি আম্বানি বন্ধু, সে বেশি টাটা বন্ধু, যাদের কিনা সব বাংলাদেশে ইনভেস্টমেন্ট আছে এবং যাদের একটি কিন্তু চুলও বাঁকেনি, কোনোটা তাদের ইনভেস্টমেন্টের সমস্যা হয়নি। বড় ইউনিস সরকারের সময় বনগায় গিয়ে অমিত শাহ ল্যান্ড পোর্ট, মানুষের আসা যাওয়া নয়, ল্যান্ড পোর্ট খুলেছে, সেখানে কয়েকটা কথা রয়েছে, আমি স্পষ্ট কথা বলতে চাই। এই যে একটু আগে উনি ভাষার কথা বলছিলেন, আপনি জানেন এই মোদী সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতের কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার উর্দু ভাষার চেয়ার প্রফেসরশিপ ক্রিয়েট করেছে ওখানে। ক্যান ইউ বিলিভ ইট? এটা কেউ শুনবে, এটা কেউ জানবে? এবং ভেবে দেখুন, ইন্দিরা গান্ধী পাকিস্তান ভেঙেছিল, মোদী এসে বাংলাদেশের আয়তন বাড়িয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশকে বাংলাদেশ বানিয়ে দিয়েছে। একটা লাস্ট কথা বলতে চাই, একটা লাস্ট কথা বলতে চাই, আর এর প্রকারান্তরে এই ভারতবর্ষে আজকে ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিকে শুনতে হচ্ছে বাংলাদেশি। আজকে আমাকে আসামে আমার 12 লাখ হিন্দু বাঙালি, 5 লাখ হিন্দু বাঙালিকে তুমি বাংলাদেশি বলেছো। আজকে তুমি আজকে ডি ভোটারের অধিকাংশ হিন্দু বাঙালি, আজকে ডিটেনশন ক্যাম্পে অধিকাংশ হিন্দু বাঙালি। নিশ্চয়ই বাংলা বারবার এটা করা হচ্ছে, ঠিক কথা, বাঙালি কলকাতার মাটিতে হচ্ছে, কলকাতার মাটিতে হচ্ছে। ওকে ওকে ওকে, মানে কি হচ্ছে এটা? না না, ঠিক আছে, এখন একটা ইনক্লুসিভ সময় দাঁড়িয়ে এটা হচ্ছে, এই ধরনের মানসিকতা নিশ্চয়ই একটা হীনমন্যতার। সুজিত, আমি একটা কথা বলতে চাই, আমরা একটা যুক্তরাষ্ট্র, এখানে আমরা পররাষ্ট্রের বিষয়টা, আমি একজন ভারতীয় নাগরিক, আমার পররাষ্ট্রের বিষয়টা কেন্দ্রীয় সরকারের দেখার কথা, ঠিক আছে। এই যে আমি যদি আজকে ডেপুটি হাই কমিশনে যাই, তার মানে কি আজকে পশ্চিমবঙ্গের নাগরিক বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করবে? ইটস অ্যাবসার্ড, ঠিক আছে, এটা আনকনস্টিটিউশনাল ভারতে। আমি বলবো যে ভারতের কেন্দ্রীয় সরকারের থ্রু দিয়ে এটা হবার কথা, বিবৃতি দিয়ে। আজকে যখন শুভেন্দু অধিকারী বলছেন যে বিধানসভায় আজকে প্রস্তাব পাস হবে, তাহলে বিধানসভাকে এক্সটার্নাল অ্যাফেয়ার্সটা দিয়ে দিক,
না ঠিক আছে, তাই না? মুভমেন্টের ক্ষেত্রে তো যেমন বাধ্যবাধকতা থাকে অনেকগুলো। নাটক চাই না, আমরা আসলে অ্যাকশন চাই। ওকে, হ্যাঁ। একটা উনি বলেন না, এই আয়তন বেড়েছে, উনি বোধহয় এক্সচেঞ্জ অফ এনক্লেভস বলেছেন। এক্সচেঞ্জ 10,000 একর 17,000 একর বাংলাদেশকে দিয়ে 7,000 একর নেওয়াকে এক্সচেঞ্জ বলে না। এবং 47 সাল থেকে 2015 বলেছেন এইটুকু আমরা একটা কথা বলিনি। শুনুন 47 সাল থেকে 2015 অবধি যায়নি। একাই বলবো না, আমরা বলবো না। তাহলে এক্সচেঞ্জ বলছেন কেন? আমি বলছি আমার জমি আপনার সময় আপনি বলেন। এক সেকেন্ড আলোচনার টেবিলে আপনি আপনার সময় বলবেন, এটাই তো শিষ্টাচার জমি। শিষ্টাচারটা কি বলে? ঠিক আছে, হ্যাঁ আপনার বক্তব্যটা শুনুন। এক্সচেঞ্জ যদি না করা হতো, দেয়ার ওয়াজ নো আদার অল্টারনেটিভ। কারণ ওটার উপর আমি নিজে আমার অনেক, আপনি জানেন আমার গবেষণার কাজ রয়েছে, যে মানুষগুলো তাদের যে অধিকার, আমার কাছে তো হিন্দু মুসলিম বাঙালি খ্রিস্টান প্রশ্ন না, আমরা প্রথম প্রশ্ন যে মানুষ প্রচন্ড কষ্টে তাদের মিনিমাম অধিকারটুকু তাদের ছিল না, উইদাউট সিটিজেনশিপ দিনের পর দিন তারা যোগ করেছে, সেটা ছাড়া দেয়ার ওয়াজ নো আদার অল্টারনেটিভ। ফলে ওই প্রশ্নে কিন্তু মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে, মানুষকে বাঁচানোর জন্য আমি একটু অন্যদিকে অনেক দূর অবধি চলে গেলে এটাই সমস্যা। আমি আজকে চিন্ময় ওটা এইটা ঠিক না, মানে জমি দিয়ে দেবে ভাই চিন্ময় কৃষ্ণ দাস নিয়ে একটু থাকতে দাও না, কনসেপ্টটাই জানেন না। আরে ঠিক আছে, আমরা কনসেপ্ট জানেন না। এই চলে গেল ব্যক্তিবাদ ব্যক্তি বিশেষ। আমি এইটাতেই মানে চিন্তা করি যে চিন্ময় কৃষ্ণ দাস ওই চট্টগ্রাম রংপুরে যারা লড়াইটা করছে, আরে ভাই একটু তাদের বিষয়টা একটু আলোচনা আনি না। ঠিক আছে, কুচবিহারের বিষয়টা দীর্ঘদিন ধরে এইটা প্রবলেমটা আমি বারবার বলছি যে পারসিকিউশন অবস্থার সিচুয়েশনস একটা জায়গায় রয়েছে, সেখানে আমি ইনক্লুসিভ জায়গায় যাব না, আমি পারস্পরিক এটা করে বিচ্ছিন্ন করব। অত্যন্ত গুরুতর একটা জায়গায় রয়েছে। হ্যাঁ মিস্টার শ্রীবাস্তব, এই যে ফল্ট লাইনের একটা জায়গাকে আপনি এটা বললেন, একটা ভাষা এবং হচ্ছে আরবিকরণ বা এই করে আসবেই, ইন্টারন্যাশনাল রিলেশন করে। যেমন শুরুতেই একটা হয়েছে যে ভারত সেনা একটু অধৈর্য হয়ে পড়ছে। আপনি অনেকেই প্রোগ্রামে এসেছেন, আপনি দেখেছেন অনেকেই বলছে ভারত কবে, এটা ওরা বিলিভ করে। তা তাদের বিলিভ কেন, এই বিলিভটা হলো সেটা তো উত্তর ডক্টর ইউনূস সরকার দেবে, বা বাদবাকি যারা ইন্টেলেকচুয়াল, যে কেন ভারতের থেকে এই এক্সপেকটেশনটা তাদের করতে হয়। নিশ্চয়ই ডেফিনেটলি কোনো একটা জায়গায় তারা সেই ওইখানে তারা ভরসা করতে পারছেন না। দেখুন আপনি খুব ভালো প্রশ্নটা করেছেন। ওর আগে আমি মালালা ইউসুফজাইর একটা বই আছে, আই এম মালালা, সেই যে নোবেল প্রাইজ বিনা, এটা পাকিস্তানি মেয়ে, পড়ার জন্য জানেন ওকে টেরিস্টগুলো গুলি মেরে দিয়েছে, ওকে পারভেজ মুশারফ লিফট করে ইংল্যান্ডে পাঠালো। ওর বইতে প্রথম পাতায় লেখা আছে कि they came for the Jews, I did not stand for that. They came for the Christian, I did not stand for that. They came for me, nobody stood for me. তার মানে কি হলো, আমি গার্গবাবুর কথাটা অনেক ভালো বলেছেন উনি, कि আমাদের এজ এ ভারতীয়, আমাদের একজন বাংলাদেশি যারা আমাদের লোক আছেন, বর্ডার একটা আর্টিফিশিয়াল বর্ডার, ও দুদিকে লোক আছে, আমাদেরই লোক, একই লিপি একই ভাষা একই সংস্কৃতি সব কিছু এক আছে, রাইট? তাই জন্য তো ওখানে ফল্ট লাইন হচ্ছে। ওদের জন্য আমরা আজকে না দাঁড়াই, তাহলে আমি আপনাকে বিএনপির কেউ থাকলে এক্ষুনি বলবে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রশ্নে আপনি বলবেন কি বলছেন এক আছে, আমরা সব এক আছি, আমাদের রক্ত এক আছে, আমাদের ডিএনএ এক আছে। আপনি ওদের জেনারেল ওয়াকুর জামানের আপনি স্টেটমেন্ট পড়ে নিন, উনি বারবার বলেছেন 15 দিন আগে যে আমরা আগে সনাতনী ছিলাম, আমরা বুদ্ধিস্ট ছিলাম, আমরা কি নাম খ্রিস্টান ছিলাম, তারপর আমরা এসেছি। উনি কি বলবেন বিএনপি, উনি কেউ জেনারেল ওয়াকুর জামান থেকে বেশি বলবেন? এই তো 15 দিন আগে উনি বললেন, কথাটা ওইটা হচ্ছে না। ইনি বলছেন যে পুরো অল ইন্ডিয়াতে আমরা কেন রিয়াকশন করছি না, রিয়াকশন করা উচিত, বিকজ এটা ইটস নট এ ম্যাটার অফ শুধু আমাদের বাঙালি প্রশ্নটা আছে নয়, এটা হচ্ছে যে আমাদের যারা লোক আছেন দুদিকে লোক, আমাদের লোক, আমাদের রক্ত, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের সব কিছু আছে, উই মাস্ট ফাইট ফর দেম। এইটাই টাইম, দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, আমাদের যে প্রফেসর সাহেব বলছেন অ্যাবসলিউটলি কারেক্ট বলছেন ইনি, ও যে অ্যাডভার্স কেন, বিকজ ওটা না থাকলে আমাদের অনেকগুলো ইনফর্মাল, দেখলেন এখানে একটা আওয়ামী লীগের এমপি টুকরো টুকরো করে দেওয়া হলো, কেন? 600 কোটি টাকার উনি স্মাগলিং এর টাকা নিতে এসেছিলেন, রাইট? এইটা যে ইনফর্মাল ট্রেড, আমাদের সিটি অফ জয় ইজ অলসো কল্ড সিটি অফ গোল্ড, সিটি অফ গোল্ড, এর মধ্যে সবার মিলেমিশে আছে। আমরা জানি কত লোক জেলে গেছে, কত লোক আসছে ওখান থেকে। দিস ইজ দ্য কোয়েশ্চেন, হোয়াট ইজ সেইং কি বাই ক্রিয়েটিং দ্যাট ল্যান্ড, আমরা বলছি তখন আজকে যদি আপনি রোহিঙ্গিয়ার কথা বলেন, এসব বাজে কথা, ওরা তো প্যারাশুট নিয়ে নামছে না, ওটা তো আমাদের বর্ডার থেকে যদি আসতে তাহলে পিপল উইল বি রেসপন্সিবল যারা ওখানে গার্ড করছে, রাইট? ইনি যা কাজ করেছেন ওর জন্য কি হয়েছে, বর্ডারটা স্ট্রেংথেন হয়েছে। নাও লেটস কাম টু দ্য বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে আপনি দেখবেন 5 আগস্টের পর দিস গভর্নমেন্ট, দিস ইন্টারিম সরকার যেটা আমরা বলছি, দে হ্যাভ লস্ট দ্য ডাইরেকশন। ওদের কাছে কোনো ইস্যু নেই, কমন পিপুল যারা আছে বা আপনার ঢাকার রাস্তায়, ওদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ওদের কিছু আছে, এরা কিছু করতে পারছে না, না ইকোনমি করতে পারছে না, ফরেন
পলিসি আছে, কিছু নেই এদের কাছে। আপনি জানেন একটা পাকিস্তানি প্রফেসর গেছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে, ওদের আমার কথা শুনছিলাম এখনো। গত সপ্তাহে ওনার যে স্টেটমেন্ট, গার্গ সাহেবকে আমি জানি যদি ওখানে উর্দু থাকে তাহলে ওখানে একটা মন্দিরও আছে, ওখানে একটা বুদ্ধের প্রতিমাও আছে। উনি ছবি নিয়েছেন, বলছে এটা কুকুর ঘুমাচ্ছে ওখানে, লেকিন কেউ কেউ কিছু করে না। ওই ঢাকা ইউনিভার্সিটিতে, দ্য গ্রেট ইউনিভার্সিটি অফ ঢাকা, সেম আমাদের মৌলানা আজাদ কলেজ যেখানে আমার বঙ্গবন্ধু এসে পড়েছিলেন, কেউ এটা বারণ করতে পারে না। এই ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়াজ গ্রেটার ইউনিভার্সিটি ইন দ্য এন্টায়ার ইস্ট এশিয়া। এখানে যতগুলো বড় লিডার সব এখান থেকে পড়ে গেছে। এই আমাদের যে ভাষা, এই যে আমাদের এডুকেশন যে রিলেশন আছে, দ্যাট ইজ দ্য গ্রেট বন্ডেজ। এটা ভাঙার চেষ্টা হচ্ছে, এটা আমাদের সাবধান থাকা উচিত। এখানে কোনো অ্যাকশন করলে আমাদের বন্ধুগুলো, আমাদের যারা আছেন ওদের উপরে ইম্প্যাক্ট হবে। এটা আমাদের একটু সাবধান থাকা উচিত। একটু এখান থেকে যাবো, একটু বিধানসভার দিকে নজর রাখবো। পশ্চিমবঙ্গের বিধানসভা এই প্রথমবার অন্তত আজকের এই ইস্যুতে শুভেন্দু অধিকারী তারা নেমেছেন এবং হচ্ছে হাই কমিশন এবং বিশেষ করে এই বর্ডারের ক্ষেত্রে যে ট্রেডিং, বনগাঁ থেকে শুরু করে সেখানে ভারতীয় জনতা পার্টির শক্তি আছে। বাগদা বা ওই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক জিতেছেন বিশ্বজিৎ দাস। ফলে এন্টায়ার জায়গাটায় কিন্তু আগামী দিনে একটা অর্থনৈতিক প্রশ্ন খুব রয়েছে। তার কারণ হচ্ছে এই সংকটের জেরে একটা অর্থনৈতিক মন্দা একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হচ্ছে, এরকম একটা যেমন প্রশ্ন উঠে আসছে, ঠিক তেমনিভাবে কেউ কেউ বলছেন অবশ্য। আবার তার সাথে ঠিক তারা কি চাইছেন এই বিষয়টাও নিশ্চয়ই নজর দেবো, আমরা একটু দেখব। এবং ষষ্ঠী চট্টোপাধ্যায়ের একটি প্রতিবেদন রয়েছে বিধানসভায় আজকে, এই নিয়ে বেশ সরগরম পরিস্থিতি তৈরি হয়েছিল, একটু দেখে নেব সেই প্রতিবেদন। বাংলাদেশে একের পর এক হিন্দু বাড়ি আক্রমণ, হিন্দুদের ওপর যেভাবে আক্রমণ চালানো হচ্ছে, এবং শুধু তাই নয়, বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যেই তার যে জামিনের আবেদন, সেই জামিনের আবেদন খারিজ হয়ে গেলেও বাংলাদেশের একের পর এক ঘটে যাওয়া ঘটনার আঁচ পড়ল রাজ্য বিধানসভার ভেতরে। এবং রাজ্য বিধানসভার অধিবেশন চলাকালীন আমরা দেখলাম যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিন্ময় কৃষ্ণ দাসের নিঃস্বার্থ জামিন চেয়েছে। এবং শুধু তাই নয়, বাংলাদেশে হিন্দুদের ওপরে আক্রমণের ঘটনায় ইতিমধ্যেই একাধিক কর্মসূচি ঘোষণা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং শুধু তাই নয়, আগামীকাল শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত প্রায় 10,000 মানুষের জমায়েত মিছিল আয়োজন করা হয়েছে। কর্মসূচি শুরু করেছি, সন্ধ্যায় মশাল মিছিল বেহালায়, কালকে 3কে ডেপুটি হাই কমিশনার ঘেরাও করবে বিজেপি এমএলএরা। আগামী বৃহস্পতিবার হিন্দু জাগরণ মঞ্চ কল দিয়েছে সব হিন্দুকে রাস্তায় নামতে ডেপুটি হাই কমিশনের ঘেরাও করার জন্য। রবিবারের মধ্যে কাজ না হলে বনগাঁর এমএলএ পেট্রোপোলে অবরোধ শুরু করবে। যে পেট্রোপোল থেকে প্রতিদিন কোটি কোটি টাকার জিনিস বাংলাদেশ থেকে ইন্ডিয়া এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশ যায়, সেই পেট্রোপোলকে স্তব্ধ করে দিতে চাইছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কারণ বাংলাদেশে হিন্দুদের ওপরে এই আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এবং যে কারণে পেট্রোপোলকে একেবারে স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা। এবং সেখান থেকেই কিন্তু বাংলাদেশে সেই সমস্ত মানুষকে বার্তা দিতে চাইছে যারা হিন্দুদের উপরে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশ হাই কমিশনের যে দপ্তর রয়েছে সেখানে ঘেরাও কর্মসূচি যেমন রয়েছে, তার পাশাপাশি মশাল মিছিলেরও কিন্তু আহ্বান জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখন দেখার বিষয়, একদিকে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আদৌ আগামী সময় পান কিনা, তার পাশাপাশি বিজেপির রাজ্য স্তরে তাদের কি অবস্থান। কারণ ইতিমধ্যেই বিরোধী দলনেতা তিনি তার কর্মসূচি ঘোষণা করলেও রাজ্য বিজেপির যে অবস্থান সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না। তাই সময় তার উত্তর অবশ্যই দেবে। এই বিরোধী দলনেতার এই কর্মসূচি কতটা সাকসেস হয় এবং তার যে বারবার বাংলাদেশিদের উপর আক্রমণের ঘটনায় তার যে মুখ খোলা, কতটা আগামী দিনে বাংলাদেশের হিন্দুরা স্বস্তি পাবে। চিত্র সাংবাদিক কৃষ্ণেন্দু মজুমদারের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর+ নিউজ, কলকাতা। এবং এই যে ঘটনা, এই ঘটনাতে ইসকনকে তো টুইট করেছে, মানে চিন্ময় কৃষ্ণ দাসকে অনেকে বলছেন যে ইসকন থেকে তাকে নিলম্বিত করা হয়েছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
one of the prominent leaders of ISKCON বলেছেন হ্যাভ ডিটেইনড ইন পুলিশ, অর্থাৎ ইসকন কিন্তু বিষয়টাকে যে আগামী সময়ে যথেষ্ট নজরে রাখবে, অর্থাৎ কোথাও ভূ রাজনৈতিক এই পরিস্থিতিতে এই ঘটনা কিন্তু পচা শামুকে পা কাটার অবস্থা নয়। ডক্টর ইউনূসের সামনে কিন্তু কঠিন দিন এসে যে উপস্থিত হচ্ছে এই ব্যাপারে কোনো বলার অপেক্ষা রাখেন না, কেউ কেউ মনে করতেই পারেন এটা। আমার কথা হচ্ছে প্রথম আলো, আপনি নিশ্চয়ই বাংলাদেশ নিয়ে চর্চা করেন। প্রথম আলোকে একসময় বলা হতো যে প্রথম আলো নাকি হচ্ছে শেখ হাসিনার হচ্ছে একেবারে প্রবল সমর্থক, এবং ডেইলি স্টার বেশ কিছু কিছু ব্লগার ইউটিউবার একেবারে তো মানে প্রথম আলোর ইয়ে করেন। প্রথম আলো পেয়ে সম্পাদককে তো মানে এক বিখ্যাত ব্লগার প্যারিসে, যিনি যাকে সবাই চেনে, তার এরকম ইয়ে করে দিয়েছে, তাকে মানে ইয়ে মাহফুজানন্দ তাকে তার নাম মাহফুজ, সিনিয়র ইয়ে। কিন্তু মাহমুদুর বাবু দেশের কথার যিনি সম্পাদক, তিনি আসার পর বলছেন ইসকন কী করে এখানে সভা করছে, এ কী করে বাইরে ঘুরছে, এ কী করে ইয়ে করছে। এই যে একজন নতুন মুরব্বির জন্ম হলো, ডেমাগগ ওকে এগে, এখন ওখানে হচ্ছে এটা তো হিন্দু সেন্টিমেন্টকে আঘাত করার জন্যই। এ ব্যাপারে তো নয় যে এসে জবাই করো, গরু জবাই করো, কে কোনটা খাবে সেটাও যেমন বিষয় নয়, কে কিভাবে কোন জন্তুর সাথে আচরণ করছে একটি সভ্য সমাজে। গর্গ বলল যে অসভ্য, মানে এটা বাংলা, এটা তো অসভ্যতামি, এটা তো জোরসে বলা দরকার আছে। এই ঘটনাগুলোর নিয়ন্ত্রক কে হবে? নিয়ন্ত্রক হওয়ার কথা রাষ্ট্র, অর্থাৎ কারুর ওপর, বিশেষ করে মাইনরিটিদের ওপর, তাদের ওপর যদি কোনো অন্যায় অবিচার হয়ে থাকে তার ত্রাতা হিসেবে রাষ্ট্র দাঁড়াবে। এই যে রাষ্ট্রের ভূমিকা, তারা একটা ফ্যাসিস্ট সরকার সরিয়ে যে এক গণতান্ত্রিক সরকার আনার চেষ্টা হলো, কিন্তু আসলে দেখা গেল যে মৌলবাদীদের দিয়ে চারিদিক থেকে কনফাইন্ড হয়ে পড়লো। ফলে এখন একটা অ্যানার্কিজম চলছে বাংলাদেশে, যেখানে যদি একটা দেশ তখনই গণতান্ত্রিক সম্পূর্ণভাবে যদি তার রন্ধ্র কোনায় কোনায় আনাচে কানাচে যে মাইনরিটি আছে, সেটা শুধু ধর্মীয় মাইনরিটির কথা আমি বলবো না, আপনার আগের দিনই স্টুডিওতে আমি বলছি অন্যান্য মাইনরিটি, এমনকি ভাবনার মাইনরিটি, তারা প্রাণ খুলে হাসতে পারবে, তারা প্রাণ খুলে কথা বলতে পারবে। এই ব্যাপারটা এনশিওর যে সরকার করতে পারবে, সেই রাষ্ট্রটাকে আমি বলবো প্রকৃত জনগণতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু উল্টে একটা ফ্যাসিস্ট সরকারকে তাড়াতে গিয়ে আসলে কি হলো, আসলে একটা উদযাপন হলো একদম কট্টরপন্থীদের, এবং অ্যানার্কিজম সারা বাংলাদেশে ছেয়ে গেল। ফলে এর দায় তো নিঃসন্দেহে ডক্টর ইউনূস এবং তার সরকারকে নিতে হবে। কখনোই ডক্টর ইউনূসের সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। যদি পালন করতো তাহলে আনাচে কানাচে শুধু এদের মারছে না, শুধু হিন্দু, ইটস নট দ্য ফ্যাক্ট, যারা বিরুদ্ধ মত আওয়ামী, অকারণে তাদের মারা হচ্ছে, বিভিন্ন লোককে মারা হচ্ছে, বিভিন্ন লোককে হেনস্থা করা হচ্ছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এইগুলো বন্ধ করার দায় রাষ্ট্র। রাষ্ট্র যদি এরকম শুধু মুখে ডায়লগ দেয়, কার্যক্ষেত্রে রাষ্ট্রের লেগে যদি রাষ্ট্রের কোনো ভূমিকা না থাকে, তাহলে আসলে মৌলবাদ শুধু নয়, অ্যানার্কিজম সারা বাংলাদেশকে, যেটা 1947-এর পর থেকেই আমরা দেখতে পেয়েছি। এবং এক বিষয় আমার প্রশ্নটা হচ্ছে, এখান থেকে আমরা যাই কেন, সময় দ্রুত গড়াচ্ছে, যদি একা লড়তে হয়, একদম যদি আজকে যেমন গোটা বিশ্বে হিন্দু শক্তিকে সনাতন সংস্কৃতি যেরকম রয়েছে, যদি যেটা আছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে শুরু করে বাঙালি হিন্দুর হোমল্যান্ড চেয়েছিলেন, বা যা কিছু এই থেকে ঊর্ধ্বে উঠে যদি একা লড়তে হয়, সেটা আদপে তারা সম্ভব করে তুলতে পারবেন? আমি স্পষ্টত কিছু কথা বলতে চাই। আজকে পশ্চিমবঙ্গের বাঙালিকে ঐক্যবদ্ধ হতে গেলে প্রথম যেটা করতে হবে, যে আমরা পশ্চিমবঙ্গ বলিনি, কিন্তু একদম আমি পশ্চিমবঙ্গের বাঙালির কথা বলছি, এবং পাশে আমরা পূর্ববঙ্গে যারা সংখ্যালঘু নিপীড়িত হিন্দু বাঙালি, তাদের সংহতিতে যারা আছে, আমরা তাদের কথা বলছি। আমাদের একাই লড়তে হবে, এবং তার জন্য প্রথমে এই লড়াইটার জন্য সামনে এদিক ওদিক করে দেওয়ার নাটকবাজিটা বন্ধ করতে হবে। আমি প্রথমে বলতে চাই, শুভেন্দু অধিকারী বললেন যে পেট্রাপোল চলে যাবেন, ট্রেড বন্ধ করতে। ট্রেডটা এখানে করাচ্ছে কে? এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি কার? ঠিক আছে, কোন ইন্টারন্যাশনাল বর্ডারে বিএসএফটা কার? অমিত শাহ। তো অমিত শাহ করছে না কেন? তাকে প্রতিবাদ করে করতে হবে, এটা তো তারই পার্টির নেতা, এক নম্বর। দ্বিতীয় কথা, ওপারে হিন্দু বাঙালিরা ঢুকতে চায়, এপারে ঠাকুরগা বর্ডারে আমরা দেখেছি হাজার হাজার মানুষ, বিএসএফ ঢুকতে দেয়নি। বিএসএফ কার? অমিত শাহ। এখানে বিএসএফ কে? এখানে বাঙালি বিএসএফ রাখে না। আমি বলছি যদি বাঙালি বিএসএফ থাকতো আমাদের এখানে, ঠিক আছে, তাদের প্রাণ কাটতো, তারা ঢুকিয়ে নিত। বাংলা পক্ষ দাবি করছে ফার্স্ট ট্রেড বন্ধ করো, এটা কেন্দ্রীয় সরকারকে বলবো, কারণ আমরা তো আর কোন আলাদা রাষ্ট্র না, আমরা তো ভারতের অঙ্গরাজ্য। দ্বিতীয় কথা, আমাদের ওখানে বাঙালি বিএসএফ দাও, যে কিনা বুঝবো ওখানে কি হচ্ছে। ঠিক আছে, বাংলাদেশি, যে আমাকেও দেখে বাংলাদেশি মনে করে আর ওদেরও দেখলেও বাংলাদেশি মনে করে, তাদের যদি রেখে দিই তাহলে তো এটাই হবে।
স্পষ্টত অমিত শাহ কেন করছে না? তৃতীয় যে কথাটা আমরা বলতে চাই, এই যে বলছে রোহিঙ্গা ঢুকছে, বাংলাদেশি ঢুকছে, ঠিক আছে, ইলিগাল, আসছে, আমি কথাটা বলছি, যাদের ঢোকার কথা না তারা ঢুকছে, যাদের ঢোকার কথা তাদের ঢুকতে দিচ্ছ না। অদ্ভুত মজা। শুভেন্দু অধিকারীকে আমি এই চ্যানেলের মাধ্যমে আমি আবেদন করতে চাই, ঠিক আছে, আমার থেকে বয়সে সিনিয়র, অমিত শাহর সঙ্গে বাংলা পক্ষ প্রতিনিধি দলের একটা মিটিং ফিক্স করে দিন। আপনি ফিক্স করার ক্ষমতা আছে আপনার কিনা জানি না, নিজের মিটিংয়ে ফিক্স করার ক্ষমতা আছে কিনা জানি না, তবু আমরা চাইবো, আমরা বারবার চিঠি লিখেছি এই নিয়ে সলিউশন চেয়ে, আমরা কোনো কিছু পাইনি। এবং আমরা শুধু বাঙালি হিন্দু ছেলেদের হোয়াটসঅ্যাপে অখণ্ড ভারতের ম্যাপ দেখানো হবে, ফিলিপিন্স থেকে ইরান, তিব্বত নিয়ে, আর এদিকে বাংলাদেশকে পশ্চিমবঙ্গের জমি দিয়ে দেবে মোদি 2015 সালে এবং 2024 সালে, যেটাকে 47 থেকে 2014 অব্দি কেউ দেয়নি, আর তার জাস্টিফিকেশনও শুনতে হলো, কিছু আর বলার নেই, ঠিক আছে। আমাদের কথা হচ্ছে যে এবার কিন্তু ফেরত নিতে হবে। ভারতীয় সংসদে এইসব আইন পাশ করিয়েছ, ওই 10,000 একর 160 একর জমি ফেরত চাই, শুধু ফেরত চাই না, ঠাকুরগাঁ এলাকায়, অর্থাৎ উত্তর পশ্চিম বাংলা, না বলছি উত্তর পশ্চিম বাংলাদেশে এবং খুলনা সাতক্ষীরা এলাকায় তুমি আর্মি এবার ঢোকাও। আর কবে? এবং আর্মি ঢোকানোর আমাদের যে কোনো হিস্ট্রি নেই তা নয়। আমরা শ্রীলঙ্কায় ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স ঢুকেছে, সেখানে তামিলদের রক্ষার্থে। আমরা দেখেছি বর্ডার ব্লকেডেরও আমাদের ইতিহাস আছে। যখন এই যে নেপালের সঙ্গে তরাই এলাকা, যেটা মাধেসি এলাকা, যেখানে ভোজপুরিয়া এবং মৈথিলিরা, যারা কিনা নেপালের সাদার্ন বেল্টে থাকে, তাদের যখন অধিকার লঙ্ঘিত হচ্ছিল মনে করেছে দিল্লি, তখন কিন্তু নেপাল ল্যান্ড বর্ডার ব্লক করে দিয়েছিল। বা তার মানে তারা হলে চলবে, আর বাঙালি হলে এখানে শুভেন্দু অধিকারী নাটক করবে, 1-to-1 ফাইট করবে। খুব স্পষ্ট কথা আরেকটি ঘোষণা করতে হবে যে তিস্তা সহ কোনো জলের চুক্তি করব না। প্রথম কথা, তুমি যখন বার্গেন করছো, তুমি চাপ দেবে। আমি একজন ভারতের বাঙালি, আমি আমার পররাষ্ট্র মন্ত্রকের থেকে বিবৃতি চাই না, অ্যাকশন চাই। তুমি ভেতরে এখানে হিন্দু মুসলমান করবে, পরিস্থিতি গরম করবে, আর ওখানে তুমি আদানি, আম্বানি, টাটা ইত্যাদি, তোমার এই যে ব্যবসা যে যায়, কেন বন্ধ করবে না জানো? না, ঠিক আছে, বাঙালির ব্যবসা নেই ওখানে। না, কোনো এই সেক্টরিয়ান অ্যাটিটিউড, এই সেক্টরিয়ান অ্যাটিটিউড, বাঙালি টাকা করার অধিকার নেই। ব্যবসা করে না, বনলতা গ্রুপ কাদের ওখানে, এখানে ওখানকার বাঙালি ফ্যাক্টরি করেছে, বলছি না, আমি এখানকার কথা বলছি না। এইরকম ভাবে বর্ডারে বাঙালি শুধু টাকা এক্সচেঞ্জ করায় আর টোটো চালায়। এইটা হচ্ছে অনেক বড় লেভেলে অনেক কাজ, বড় বড় কন্টেনার সব। না, ঠিক আছে, তাহলে তুমি এটা কোনো বিচ্ছিন্ন কোনো একটা রাষ্ট্র নয়। আমি রাষ্ট্রের সঙ্গে রয়েছি, কিন্তু আমি কিছুই পাচ্ছি না, এইটা নয়। আমার কথা নিশ্চয়ই ডিসক্রিপেন্সি আছে, কিন্তু কিছুই কেন করলো? তার মানে ইন্টারভেনশন সম্ভব না। তুমি একটা রেফারেন্স দিয়েছো, পাকিস্তানও করেছিল, কিন্তু সেটা ঠিক কি? আরে অবশ্যই পাকিস্তানকে ভাঙা তো ঠিক, 100% পাকিস্তানকে ভাঙা ঠিক, ইন্টারনাল আমাদের 100% পাকিস্তানকে ভাঙা ঠিক, 100% পাকিস্তানকে ভাঙা ঠিক। হি ইজ এ সিনিয়র পারসন, প্রতিরক্ষা ভাষ্যকার উনি, এইগুলো প্রতিরক্ষার থেকে, এবং হি ইজ ভেরি বোল্ড টু অ্যান্সার। আপনি বলুন, যেগুলো একটা ডিসক্রিপেন্সি তৈরি হচ্ছে, ক্ষোভ তৈরি হচ্ছে বাঙালি হিন্দুর মনে দুই বঙ্গে। আজকে 26 নভেম্বর আছে, রাইট? আপনি যদি আজকে মুম্বাইতে যান, 26/11 হয়েছিল, থাউজেন্ডস অফ পিপল ওখানে, একটা ইলেকশনের পর ওখানে লোক ওখানে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে। এখানে তো আমরা তো 26/11-এর কথা বলছি না, আমি আপনার মাধ্যমে ওদেরকে আমি স্যালুট জানাই, যারা ওখানে ওই পাকিস্তান যে আজমল কাসাব আর ওরা নিয়ে যা আমাদের ওখানে করেছিল। তো আমাদের ডাইভার্সিটি, ইউনিটি ইন ডাইভার্সিটি আছে প্রত্যেকটা, আমাদের একটা সবাই বলেছে, আমরা সব অ্যাকসেপ্ট করেছি। আমাদের ধর্মগুরু যারা আছেন, রামকৃষ্ণ পরমহংস আছেন, স্বামী বিবেকানন্দ, সব বলেছেন ইউনিটি ইন ডাইভার্সিটি। সেনাবাহিনী একটু, ভারতীয় সেনাবাহিনীর একটা ইন্টারভেনশন চাইছে। আপনি কি মনে করেন যে কিছুদিনের মধ্যেই বা মধ্যে জয়শঙ্কর, যিনি বিদেশ মন্ত্রী, এই ব্যাপারে একটা মানে এরকমভাবে মারছে? এবং এই যেটা হাজারিপাড়া বা চট্টগ্রাম যা ছবি কিন্তু দেখেছি, সে ছবি দেখাতে চাই না আমি, সেটা খুব একটা ভালো নয়। এগুলো কিন্তু এক ধরনের পারসিকিউশনের মর্মটা সবাই বোঝে। সেখানে যদি ভারত, তখন একটা ক্ষোভ তৈরি হবে, একটা ক্ষোভ কিন্তু তৈরি হবে, কারণ এটা তো ইন্টারন্যাশনাল। আমেরিকাতে এই সিচুয়েশন চললে ওই দেশে ফেডারেল স্ট্রাকচারে সেখানে প্রতিরক্ষার বিষয়টা, বর্ডার, বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য, এগুলো সবটাই সেন্টার দেখে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা, কিন্তু প্রচুর কমেন্টস এসছে, কমেন্টস আমি একজনেরই দেখালাম, প্রচুর কমেন্টস তারা করছেন। একটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা করতে বাধাটা কার কাছে যাব? আমরা কার কাছে যাব? দেখো, অন ওয়ার একটা অনেক ভেরি ফেমাস বুক আছে, অন ওয়ার বাই ক্লাউজউইথ। ও তিনটে লোকের কথা বলছে, মানুষ, গভর্নমেন্ট অ্যান্ড দ্য আর্মি। আমরা এই যে আমাদের যারা বাঙালি বা আমাদের হিন্দু যারা ভাই বোনরা আছে, আই এম প্রাউড অফ স্বামীজি, আই এম ভেরি প্রাউড অফ হিম। ওনাকে দেখে আজকে আমার গর্ব হচ্ছে
যে এরকম মানুষ আছে ওই মাটিতে, বলছে না এই মাটিতে আমার রক্ত আছে, এই মাটিতে আমি জন্ম নিয়েছি, আমি পালাবো না। এই বাঙালির মেরুদণ্ডটা অনেক শক্ত আছে, ওটা ওখান থেকে সরানো অনেক ডিফিকাল্ট। যতদিন ওখানকার মানুষ না চায় আমরা গিয়ে কি করব? টয়েন্ডি বলেছে স্টাডি অফ হিস্ট্রিতে, বলছে মিলিটারি ভিক্টরি ইজ নট এভার লাস্টিং ভিক্টরি। আপনি হ্যাভি পার্টি করবেনটা কি? ইট ইজ দ্য কালচারাল ভিক্টরি, ইট ইজ দ্য কালচারাল বন্ডেজ উইথ দ্য বাংলাদেশ পিপুল, বেঙ্গল টু বাংলাদেশ। ওটা কেউ ভাঙতে পারবে না আজকে, আপনাকে আমি বলছি। অ্যান্ড দ্যাট ইজ দ্য স্ট্রেংথ অফ দিস। এর ফল আউট কি হবে দেখুন। এই যে আপনি সিটিজেন চার্টার লাগালেন, এটা হতাশা আছে। উনি জানেন ডক্টর ইউনূস, ওনার কথা না ছাড়া এটা কে লাগালো? প্রেসিডেন্ট লাগাবেন না, চিফ আর্মি চিফ এর মধ্যে ইনভলভ আছেন, বিকজ ওনার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আছে, ওনাকে কোশ্চেন করা হচ্ছে। আর এই সিটিজেন নিয়ে কিন্তু আশঙ্কা প্রকাশ করেছিলেন হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস, যে তাকে রংপুরের জনসভায় বলেছিলেন, ভাবুন কিভাবে ডিজাইন করা হয়েছে, মেটাকুলাস ডিজাইনের এটি একটি অংশ। মানে এই যে ক্যামেরায় আমাকে সোজা দেখছেন, মনে হবে যে এই অ্যাঙ্গেল থেকে দেখলে আমি খুব লম্বা, মানে সব পতাকাকেও ছাপিয়ে যাচ্ছি আমি। আবার এটাকে আমি ডিফারেন্ট অ্যাঙ্গেলে নিয়ে যাবো, অপটিক্সের কথা বলা হয়, সব জানেন। ডক্টর ইউনূস জানেন না, বা দেশের কথা সম্পাদক জানেন না, সবাই জানেন। কিন্তু এই যে নানা রকম জুয়ার চুরি, সেই ভোট চুরি, ভোট ডাকাতির করা, হিন্দু সম্পত্তি একটু গ্রাস করে পকেটস্থ করা, বা হচ্ছে কোনো পাহাড়ি জায়গায় পাহাড়ি লোকটা রয়েছে চাকমা, চলো এ আবার কি, এসবকে থাকে অ্যাবরিজিনাল গোষ্ঠী, এই যে সব ওই আজকের পৃথিবীর সব এসব চর্চা হয়েছে। কিন্তু অ্যাকশন, এবং সেটা আমি তো বলবো যে একজন তরুণ যাকে দেখে তিনি মশা মারতে পারেন, এটাও কেউ বিশ্বাস করবে কিনা সন্দেহ আছে। অলরেডি তিনি অসুস্থ, হাস্যরসতে তো তৈরি হতে পারে, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস এবং যারা ওখানে লড়ছেন তারা এটা যেন জানবেন যে বিশ্ব মানবাধিকারের প্রশ্নে এবং ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে অন্তত আমরা কিন্তু এই ব্যাপারে থাকবো। আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতার ইতিহাস থেকে শুরু করে আমরা জানি, এবং প্রথম আলোতে যারা করছেন তারা হীন কাপুরুষ, 300 জন লোক গিয়ে ওখানে জবাই করছে, একটা মানে ই করে কি ভাবছে, হিন্দুদের অন্তরাত্মা কাঁপিয়ে দেবে। এটা যারা ভাবছেন তাদের মতো নিকৃষ্ট শ্রেণীর মৌলবাদী যারা বাংলাদেশে কতদিন স্টে করবে এটা নিঃসন্দেহে একটা কঠিন পরীক্ষা দিচ্ছেন যারা ওখানকার গণতান্ত্রিক শক্তি, বিভিন্ন ধর্মীয় থেকে শুরু করে যারা অন্যান্য সংখ্যালঘু রয়েছেন, তাদের উদ্দেশ্যে শুধু এটা বলতে চাই, অনুষ্ঠান একদম শেষের দিকে 9 মার্চের ভাষণ শেখ মুজিবুর রহমান সেই ভাষণে কিন্তু বলেছিলেন পাক হানাদার বাহিনী কিন্তু পূর্ব পাকিস্তানে ঢুকে পড়েছে, এবং পূর্ব পাকিস্তানে বলেছেন ওদের প্রথম লক্ষ্য হবে হিন্দু সমাজ এবং তার সাথে বিহারিরাও। সুতরাং আমাদের কিন্তু তাদের পাশে দাঁড়াতে হবে, এবং তার সাথে না হলে গোটা পৃথিবী একদিন আমাদের কিন্তু দোষী ঠাওরাবে। আজ কিন্তু সেরকম একটা পরিস্থিতির কিন্তু এসছে, এবং পারসিকিউশনের পর পারসিকিউশন, এবং যেটা বাংলা রাজনীতিকে উত্তেজিত করছে। শুধু আমি একটু 3 জনকে ধন্যবাদ জানাচ্ছি তাদের একদম স্পষ্ট মতামতের জন্য, এবং শেষে একটু রংপুরে যেটা তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন চিন্ময় কৃষ্ণ দাস, যে সিটিজেন চার্জে তাকে ফেলে কিন্তু আটক করা হবে এবং তাকে মেরেও ফেলা হতে পারে, সেসব বলেছেন। এবং তারপরেও বলেছিলেন যারা তরুণ বয়স্ক যারা আজকে ওখানে লড়াইটা করছে তারা কিন্তু হালটা ছেড়ে দিও না, তারাও কিন্তু বলছে রাজপথ আমরাও ছাড়ে নাই। এবং চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে কেউ করেছে কোথাও নানা জায়গায় নানা রকম মন্তব্য, নানা কিছু আছে, অনেকে টাইম লাইনেও লেখেন, প্রচুর এরকম বাঙালি হিন্দুদের নিয়ে যেমনি গাল, আবার ওরকম মুসলমানদের নিয়ে নানা রকম ওখানে গালাগালি। এটা গালাগালি বা এটার বিষয় না, বিষয়টা খুব সিরিয়াস বিষয় কিন্তু। এবং যে ধৈর্যের পরীক্ষা ভারত রাষ্ট্র দিচ্ছে তা কিন্তু তাদের উদ্দেশ্য আজকে প্রশ্নগুলো নিল বাংলা পক্ষের পক্ষ থেকে গর্গ চট্টোপাধ্যায়, তিনি ওই প্রশ্নগুলো তুললেন, নিশ্চয়ই তিনি পাবেন। এবং আমি অবশ্যই R.K. শ্রীবাস্তবকে বলবো যে তার ন্যারেটিভ নিঃসন্দেহে একটা অনেকগুলো কনফিউশনের জায়গায় একটা নতুন দিশা দেখাচ্ছে। এবং অবশ্যই বলবো যে শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘুর বিষয়টাকে তো যেমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, হয়তো সেটা উপেক্ষিত অনেক দিন অবধি ছিল, অনেকে ভয় পেতেন এই ন্যারেটিভটা তুললে কোনো লবি ভারতবর্ষে তারা অসন্তুষ্ট হতে পারেন বা তাদের কিছু প্রবলেম হতে পারে, কিন্তু ওই ন্যারেটিভের আর কোনো জায়গা নেই। তাদেরকেও বলবো যে তা আপনারা গভীরভাবে অধ্যয়ন করুন, বিশেষ করে শুধুমাত্র পলিটিক্যাল হিস্ট্রি নয়, ইতিহাস থেকে নৃতত্ত্বে তার সমস্ত ইতিহাসগুলোকে তাদের আত্মস্থ করা উচিত, এটা আমার স্বনির্বন্ধ অনুরোধ। তখন এই পথ থেকে বেরোতে হবে, এই অমানুষে কাটাতে হবে। এই ধরনের বর্বরতা, অসভ্যতা এটা কোনো সভ্য জাতি কখনো বরদাস্ত করতে পারে না। ধন্যবাদ, নমস্কার। আমাদের 1 ইঞ্চি ভূমিকা নিয়ে কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না।
সঙ্গীত গেয়ে সাম্যের কথা বলে যে কোনো কর্মসূচি শুরু করে সেই জাতিকে আজকে অতিশয় দুর্ভাগ্যের বিষয় রাষ্ট্রদ্রোহের মামলায় আমাদেরকে আসামি করা হচ্ছে। অথচ যারা এই জাতীয় পতাকায় চাপতারা লাগিয়েছে, জাতীয় পতাকা ছুঁড়ে ফেলেছে, জাতীয় পতাকা পদদলিত করেছে, জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছে, এই সরকার প্রশাসন তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করেনি। কিন্তু আজকে 3 মাস হয়ে যাচ্ছে, দৃশ্যমান কোনো অগ্রগতি তো নাই, বরঞ্চ প্রতিটি জায়গায় হিন্দু বাড়ি ঘরে এখনো লুটপাট, অগ্নিসংযোগ চলছে, এখনো চাঁদাবাজি চলছে, এখনো চাকরির ছুটি চলছে। আপনার রংপুরে গত 1 সপ্তাহের মধ্যে ওরা চাকরির ছুটি হয়েছে প্রশাসনের উপস্থিতিতেই। অতিশয় দুর্ভাগ্যের বিষয়, এই অবস্থা অপরিবর্তিতভাবে চলতে আছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে সঙ্গে সরকারের একটি অংশ, রাজনৈতিক একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে।